আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। তো তোমাদের জন্যে আজকে আমি অন্য বিষয়ে একটু লেকচার প্রদান করব। তোমাদের মধ্যে অনেকেই আমাকে চিনো মাছপাড়া মহাবিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষক হিসাবে, কিন্তু আমি আমার মূল লেখাপড়া করেছি পদার্থবিজ্ঞান বিষয়ের উপরে, অর্থাৎ পদার্থবিজ্ঞানে আমার অনার্স এবং মাস্টার্স করা, এবং পরবর্তীতে আমি কম্পিউটার সায়েন্সের উপরে ডিপ্লোমা এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। এখন বর্তমানে কম্পিউটার বিষয়ক একটা সাবজেক্ট, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে মাছপাড়া কলেজে আমি দায়িত্ব পালন করছি। কম্পিউটার বা আইসিটি এগুলো মূলত পদার্থবিজ্ঞানেরই একটা শাখা, যেখানে পদার্থবিজ্ঞান এবং গণিত এই দুই শাখা, আর কিছুটা আছে হলো লজিক, এইগুলো নিয়েই মূলত আইসিটি বা কম্পিউটার বিজ্ঞান গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই কম্পিউটার বা আইসিটি এর যে মূল ভিত্তির সাবজেক্ট, সেটা হলো পদার্থবিজ্ঞান। সেই পদার্থবিজ্ঞানের বিষয়ে আমি আলোচনা করব, এবং পদার্থবিজ্ঞান বিষয়ক যারা আসো, বিশেষ করে ইন্টারমিডিয়েটে সায়েন্সে আসো, মুখ্যত তাদের জন্যেই আমার এই লেসনটা শুরু করা। বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা যে যেখানে আসো, সবার প্রতি আমার শুভকামনা রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সায়েন্সে যতগুলো সাবজেক্ট আছে এর মধ্যে সবাই পদার্থবিজ্ঞান বিষয়টাকে বেশি ভয় পেয়ে থাকে, কিন্তু আমি মনে করি যার মধ্যে সৃজনশীলতা আছে, যার মধ্যে কিছু করব এই চিন্তা আছে, যার মধ্যে লেগে থাকার চিন্তা আছে, তার কাছে পদার্থবিজ্ঞান সবচাইতে মজাদার সাবজেক্ট। গণিত এবং পদার্থবিজ্ঞান এইটা এমন একটা বিষয় যে যত প্র্যাকটিস করবে তার জন্যে তত ভালো হবে, এবং এটা এমন একটা সাবজেক্ট যা অন্য সমস্ত কিছু বাদ দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত তোমাকে টেবিলে বসিয়ে রাখতে পারে। এটা হচ্ছে সেই মজাদার সাবজেক্ট। আর সেই মজাদার সাবজেক্টের, বিশেষ করে ইন্টারমিডিয়েটের সেই মজাদার সাবজেক্টটার দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি এখন আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায় সাবজেক্টটা সাধারণত স্টুডেন্টদের কাছে বোধগম্য একটু কম হয়, আমি সেখান থেকেই আলোচনা করব। কিন্তু বোধগম্য কম হলেও এটা কিন্তু অনেক মজাদার একটা সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, আমি আলোচনা করব ভেক্টর নিয়ে। আজকে ভেক্টরের সূচনা করব শুধুমাত্র, এরপরে পর্যায়ক্রমে আমি এই চ্যাপ্টারের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক আছে, বিশেষ করে উদাহরণের মধ্যে বা পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে, সেই মানের কিছু প্রশ্ন নিয়ে পরবর্তী অংশগুলোতে ভালোভাবে আলোচনা করব বলে আমি আশা রাখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এই করোনার সময় অবশ্যই সাবধানে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আর হ্যাঁ, সমাজ ধ্বংসকারী, রাষ্ট্র ধ্বংসকারী, পরিবেশ ধ্বংসকারী এবং ব্যক্তি ধ্বংসকারী মাদক থেকে অবশ্যই নিজেকে রক্ষা করবে। পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিও এই ব্যাপারে তোমার যদি কিছু করণীয় থাকে
তাহলে সেটা করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ইন্টারমিডিয়েট সায়েন্সের ছাত্র তারা এই ভেক্টর সম্পর্কে নিচের ক্লাস থেকেই জেনে এসেছো। ভেক্টর কাকে বলে? ভেক্টর হচ্ছে এমন একটি রাশি যা শুধু মান দিয়ে প্রকাশ করা যায় না, মানের সাথে দিক দিয়েও প্রকাশ করতে হয়। মান এবং দিক না থাকলে সেই রাশিকে কখনোই প্রকাশ করা যায় না। যেমন আমি যদি বলি 1 কেজি চাউল, 1 লিটার পানি, 1 গজ কাপড়, আমি যদি এভাবে বলি তাহলে এখানে একটা বিষয় দেখো, 1 গজ কাপড়ের কিন্তু বলার দরকার নাই এটা কোন দিকে 1 গজ, এটা খুব বেশি বলার দরকার নাই, যদিও এটা দৈর্ঘ্য কিন্তু ভেক্টর রাশি। 1 কেজি চাউল কোন দিকে 1 কেজি এটা বলার দরকার নাই। 1 লিটার পানি কোন দিকে 1 লিটার পানি এটা বলার দরকার নাই। কাজ করলাম কোন দিকে করলাম এটা বলার দরকার নাই। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, 1 মাইল রাস্তা, 1 মাইল কোথা থেকে কোন দিকে এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন হয়। আমাদের জানার প্রয়োজন হয় যে টর্ক, ফ্যানটা ঘুরছে কোন মুখী হয়ে ঘুরছে, এটা কিন্তু আমাদের দিকটা জানার দরকার হয়। বল কোন দিকে বলটা কাজ করছে, সরণ কোন দিকে সরণটা কাজ করছে। অর্থাৎ এখানে মানের সাথে সাথে দিকের উল্লেখ করার প্রয়োজন আছে। গাড়িটি চলছে কোন দিকে চলছে, তার মানে গাড়ির বেগটাকে কিন্তু মান এবং দিক উভয় দিয়ে আলোচনা না করলে এটা কিন্তু ভেক্টর রাশি হবে না। তার মানে ভেক্টর রাশির জগতে যা কিছু আছে তা 2 ধরনের রাশিতে বিভক্ত। একটা হচ্ছে ভেক্টর রাশি বা সদিক রাশি, যার উল্লেখ করতে হলে মান এবং দিক উভয় নিয়ে আলোচনা করতে হয়, সেটা হচ্ছে সদিক রাশি। আর যার উল্লেখ করতে হলে, যার সংজ্ঞায়িত করতে হলে শুধু মানের কথা বললেই যথেষ্ট, দিকের কথা বলার দরকার নাই, সেটা হচ্ছে অদিক রাশি। আমি আবারও ভেক্টর রাশি বা সদিক রাশির সংজ্ঞা বলছি। যে রাশি উল্লেখ করতে হলে, বর্ণনা করতে হলে মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। আর যে রাশি বর্ণনা করতে হলে শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয় অদিক রাশি বা স্কেলার রাশি। ভেক্টর রাশির ভেক্টর বীজগণিত আছে। আবার আমরা যে সকল সাধারণ বীজগণিত ব্যবহার করে থাকি, যেমন এই যে আমরা যে সকল বীজগণিত ব্যবহার করি a+b² বা এই ধরনের কিছু বীজগণিত ব্যবহার করি, বাস্তব জীবনে ক্লাস 6-7 থেকে তোমরা যে বীজগণিতগুলো দেখে আসছো, এই বীজগণিতের যে নিয়ম বা আমরা যে গাণিতিক ক্রিয়াকর্ম করে থাকি, এই গাণিতিক ক্রিয়াকর্মের যে নিয়ম, ভেক্টর রাশির নিয়ম কানুন কিন্তু সেরকম না। এখানে আমরা সাধারণ বীজগণিতে যেটা দেখে থাকি যে দক্ষিণ দিকে যদি কেউ 10 পা যায়, তারপরে যদি সেই দক্ষিণ দিক থেকে 10 পা যেয়ে আবার সে দক্ষিণ দিকে যাওয়ার পরে পূর্ব দিকে 10 পা যায়, তাহলে মোট দূরত্ব কত? 10 + 10 আমরা এখানে 20 বলতে পারি। কিন্তু ভেক্টর রাশি 10 + 10 20 বলবে না। ভেক্টর রাশি বলবে প্রকৃত অবস্থা, যে দক্ষিণ দিকে 10 পা গেল, তারপরে আবার পূর্ব দিকে 10 পা গেল, তাহলে শুরুর থেকে শেষ পর্যন্ত সে মোট কত পা গেল। দেখো, সাধারণ বীজগণিত দিয়ে যদি আমি এটাকে হিসাব করি তাহলে 20 পা হবে, অথচ শুরুর থেকে শেষ পর্যন্ত কিন্তু 20 পা হবে না। এখানে একটু খেয়াল করো, এই যে দক্ষিণ দিকে সে 10 পা আসলো, তারপরে পূর্বের দিকে 10 পা গেল, যাবার পরে দেখো এখান থেকে এই পর্যন্ত 10 পা, তারপরে এই পর্যন্ত 10 পা, মোট তার চলা হলো হচ্ছে 20 পা। কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু এখান থেকে এই পর্যন্ত গেল, এটা কিন্তু 20 পা হবে না, এটা কিন্তু কম হবে। তুমি যদি পিথাগোরাসের সূত্র দিয়েও যদি এটাকে হিসাব করে নাও, তাহলে এটা কিন্তু 10 পা হবে না, 20 পা হবে না। তাহলে এখানে কিন্তু ভেক্টর বীজগণিত অ্যাকুরেট যে কাজটা সেটা করছে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে 20 পা হাঁটলেও প্রকৃত অর্থে সে কিন্তু 20 পা যায় নাই, সে কিন্তু 20 পার চেয়ে কম গেছে। হ্যাঁ, যেত, যদি সে সোজার উপরে 20 পা যেত, তাহলে সে এভাবে যদি চলে যেত, এখান থেকে এইটুকু 10 পা, তারপরে এখান থেকে এইটুকু 10 পা, তাহলে সে ঠিকই 20 পা যেত।
কিন্তু এরকম যদি বক্ররেখায় যায় তাহলে কিন্তু সে সরাসরি বিষ পাওয়া যায় না। অতএব এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের ভেক্টর বীজগণিতের প্রয়োজন আছে। ভেক্টর বীজগণিতের কতগুলো বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে বলি। যেমন সাধারণ বীজগণিতের সাথে এটা মেলে না। কিভাবে মেলে না আরও কিছু দেখাই। যেমন সাধারণ বীজগণিতে যদি দুইটা রাশির গুণ করা হয়, ওর মধ্যে কমপক্ষে একটি রাশি অথবা দুইটি রাশি যদি শূন্য না হয় তাহলে গুণফল শূন্য হবে না। তার মানে হলো আমি বলি এ গুণ বি ইকুয়াল টু শূন্য তখনই সম্ভব যখন এ এর মান শূন্য হবে অথবা বি এর মান শূন্য হবে অথবা এর মান এবং বি এর মান উভয়ই শূন্য হবে, তখনই কেবল এই গুণফল শূন্য হতে পারে, অন্যথায় শূন্য হবে না। কিন্তু ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে কিন্তু নিয়মটা এরকম না। নিয়মটা হচ্ছে এ এবং বি এর মান শূন্য না হওয়া সত্ত্বেও গুণফল শূন্য হতে পারে। অর্থাৎ এর মানও শূন্য হলো না, বি এর মানও শূন্য হলো না, কিন্তু গুণফল শূন্য হতে পারে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে যেটা হয়, এই একটি ভেক্টরে যদি শুধু মানের পরিবর্তন হয় অথবা দিকের পরিবর্তন হয়, মান এবং দিক এর যে কোনো একটির যদি পরিবর্তন হয় তবে ভেক্টর রাশি পরিবর্তিত হতে পারে। তার মানে হচ্ছে এ একবার গেল 10 নিউটন বল প্রয়োগ করলো সে পূর্ব দিকে, এইটার মান হচ্ছে 10 নিউটন পূর্ব দিক, কিন্তু ওই 10 নিউটনই আবার বল প্রয়োগ করলো পশ্চিম দিকে, তাহলে 10 নিউটন পূর্ব এবং 10 নিউটন পশ্চিম কিন্তু একই ভেক্টর রাশি না, অর্থাৎ এটা কিন্তু ভিন্ন ভেক্টর রাশি। এটা হবে কি, যদি 10 নিউটন পূর্বটাকে যদি আমি +10 ধরে রাখি তাহলে 10 নিউটন পশ্চিম কিন্তু হবে -10। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। তারপরে হচ্ছে ভেক্টর রাশির যদি গুণ করা হয়, দুইটি ভেক্টর রাশি গুণ করলে সেখানে কি হতে পারে, একটি ভেক্টর রাশি হতে পারে অথবা একটি স্কেলার রাশি হতে পারে। দুইটি ভেক্টরকে গুণ করলে গুণফল একটি ভেক্টর রাশিও হতে পারে, একটি স্কেলার রাশি হতে পারে। তার মানে দুইটি সদিক ভেক্টরকে যদি গুণ করা যায় তাহলে একটি সদিক ভেক্টরও হতে পারে, একটি অদিক ভেক্টরও হতে পারে। যেমন আমি যদি বল গুণ যে সরণ, বল গুণ সরণ এইটাকে যদি আমি গুণ করি তাহলে বল প্রয়োগ করলাম একটা পাথরের উপরে, সেই পাথর আমি বল প্রয়োগ করলাম 10 নিউটন, পাথরটা সরে গেল 5 মিটার, তাহলে 10 নিউটন গুণ 5, তার মানে এটা হলো 50 জুল হয়ে গেল। তো 50 জুল হয়ে গেল, এই 50 জুলটা কিন্তু অদিক রাশি, এই 50 জুলটা হচ্ছে অদিক রাশি। তো এই রকমভাবে দিক রাশি থেকে অদিক রাশি হতে পারে, আবার দিক রাশি থেকে সদিক রাশিও হতে পারে। যেমন আমরা যখন ঘূর্ণনী ফ্যান যখন ঘোরাই, এই ফ্যানের উপরে এক ধরনের বল প্রয়োগ করা হয়, বৈদ্যুতিক বল প্রয়োগ করা হয়। এই বলটা নির্ভর করে যে ওই যেখান থেকে ঘূর্ণন বিন্দু থেকে কত দূরে আমার এই বল প্রয়োগটা করা হচ্ছে তার উপরে। এইখানে কিন্তু যদি বলের গুণ করা যায় তাহলে আমরা পাই হচ্ছে যে বল এবং বলের ক্রিয়ার যে দূরত্ব, এই দুটোকে যদি গুণ করা হয় তাহলে আমরা পাই হচ্ছে টর্ক বা মোচর। এই যে ফ্যানটাকে মোচর দিয়ে ঘোরাচ্ছে, এই মোচরটা কিন্তু দুইটি ভেক্টর রাশির গুণফলেই হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে দেখো যে আগের ক্ষেত্রে বলছি বল গুণ সরণ স্কেলার রাশি, এখানে বল এবং ওই বলের ক্রিয়াবিন্দু, ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়াবিন্দুর দূরত্ব হচ্ছে একটি ভেক্টর রাশি। তার মানে একই ঘটনা প্রায়, অথচ একটি ভেক্টর রাশি একটি স্কেলার রাশি। আমরা যখন স্ক্রুটা ঘুরাই, স্ক্রুকে ঘোরাচ্ছি, স্ক্রুর উপর বল প্রয়োগ করছি, টর্ক দিচ্ছি, টর্ক এইভাবে যদি টর্ক ঘোরাই স্ক্রুটা হয় নিচের দিকে যাবে না উপরের দিকে আসবে। তার মানে স্ক্রুর উপর বল প্রয়োগ করার কারণে এই বলটা কিন্তু হয় উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা ভেক্টর রাশি। এখানে কিন্তু ভেক্টর রাশির যে অবস্থা দিক সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝিয়ে দিতে পারলাম। তো যাই হোক, এরকম আরও অনেক ভেক্টর রাশি আছে, যেমন আমরা বল বললাম, সরণ বললাম,
বেগ বললাম, তারপরে হচ্ছে এই যে তল, এই যে এই একটা ব্ল্যাকবোর্ড, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটাও কিন্তু এটা হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি। টর্কের নাম বলেছি, ভরবেগের কথা বলেছি, এই সমস্তগুলো কিন্তু ভেক্টর রাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ভেক্টর রাশিকে আমি কিভাবে প্রকাশ করব? আমি ভেক্টর রাশিকে চিনব কি দিয়ে? ভেক্টর রাশিকে চেনার জন্যে আমাকে যেভাবে কাজ করতে হবে সেটি হচ্ছে, দেখো, ভেক্টর রাশিকে চেনার জন্যে আমি এভাবে এ লিখলাম, এ একটি ভেক্টর রাশি। তাহলে এ লেখার জন্য আমাকে হয় এটাকে মোটা করে দিতে হবে, এটাকে আমি মোটা করে দেব, এভাবে এটাকে মোটা করে দেব, তাহলে এটা ভেক্টর রাশি হতে পারে। তবে এটা লেখার ক্ষেত্রে প্রযোজ্য না। এই ভেক্টর মোটা করে দিলে, অক্ষর মোটা করে দিলে ভেক্টর রাশি হয়, এটা ছাপার ক্ষেত্রে প্রযোজ্য, লেখার ক্ষেত্রে নয়। আবার এই আর এক ধরনের প্রকাশ, আমি যদি এর উপরে তীর চিহ্ন দেই তাহলে এটা ভেক্টর রাশি। সচরাচর এই নিয়মটাই বেশি প্রযোজ্য, এই নিয়মটাই বেশি ব্যবহার করা হয়। আবার আমি যদি এর উপরে যদি টান দিয়ে দেই তাহলে এটাও ভেক্টর রাশি, কিন্তু যেহেতু এটা গড়ের ক্ষেত্রে এটা লেখা হয়, গড় মানের ক্ষেত্রে উপরে সাধারণভাবে এইভাবে টান দেওয়া হয়, সেজন্যে এইটা ব্যবহার করা হয় না। কারণ তখন আবার কনফিউশন জাগবে যে এটা কিভাবে হলো, এটা গড় মান না ভেক্টর রাশি। আবার ভেক্টরের নিচে দাগ দিয়েও কিন্তু ভেক্টর রাশি প্রকাশ করা যায়, কিন্তু আসলে এটাও আমরা ব্যবহার করব না। কারণ আমরা যখন বইতে কোনো জিনিস গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে নিচে দিয়ে কিন্তু আন্ডারলাইন করি, তাহলে আন্ডারলাইনকে দিয়েও আমরা ভেক্টর রাশি হিসাবে দেখাবো না, কারণ ওটা গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। আমাদের কনফিউশন থাকতে পারে ওটা কি গুরুত্ব বোঝানোর জন্য দেওয়া না ভেক্টর রাশি করার জন্য। তার মানে হলো ভেক্টর রাশির একটি পরিপূর্ণ ভেক্টর রাশি যদি হয় তাহলে আমরা এইটাকেই বেশি ব্যবহার করব, কারণ এই মোটাকে আমরা লিখতে পারবো না, লেখার ক্ষেত্রে ওভার রাইটিং কেউ ভালো নজরে দেখে না, ওদের ওভার রাইটিং করা যায় না, ওটা ছাপার জন্যই শুধুমাত্র ব্যবহৃত। এভাবেও ভেক্টর রাশি লেখা যায়, কিন্তু এটা যেহেতু গড় মান বোঝাতে ব্যবহার করা হয় এই জন্যও আমরা এটা ব্যবহার করব না। এভাবেও ভেক্টর রাশি লেখা যায়, কিন্তু এটা যেহেতু গুরুত্ব বোঝানোর জন্য নিচে দিয়ে আন্ডারলাইন করা হয়, অতএব এই ভেক্টর রাশিটাও গ্রহণযোগ্য না। একমাত্র গ্রহণযোগ্য ভেক্টর রাশি হচ্ছে এইটা। তবে এই সবগুলোই কিন্তু লেখা যায়। আর একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে আমি যখন এ দিয়ে উপরে এরকম হ্যাট দিব, হ্যাট দিয়েও ভেক্টর রাশি বোঝানো যায়, এটাও গ্রহণযোগ্য। তবে এইটা ব্যবহার করা হয় যখন একক ভেক্টর বোঝানো হয়, একক ভেক্টরের ক্ষেত্রে সাধারণত এই হ্যাট দিয়ে বোঝানো হয়। এখন একক ভেক্টরটা কি? একক ভেক্টর হচ্ছে সেই ভেক্টর যার মান হচ্ছে 1, তাকে বলা হয় হচ্ছে একক ভেক্টর। যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। এতটুকু সংজ্ঞা দিলে এর একটু অপূর্ণতা থেকে যায়। তাহলে এর সংজ্ঞাটা কি? এর সংজ্ঞা হচ্ছে, একক ভেক্টরের সংজ্ঞা হচ্ছে যদি কোনো ভেক্টরের মান 0 না হয়, তবে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা যে ভেক্টর পাই সেই ভেক্টরকে বলা হয় হচ্ছে একক ভেক্টর। এখন আমরা এখানে ধরে নেই এ এর মান হচ্ছে শুধু এ, অথবা যদি উপরে ভেক্টর দেওয়া থাকে আমরা এভাবে মোড চিহ্ন দিয়েও দিতে পারি। এই মোড চিহ্ন দিলে বোঝা যায় যে এর সাথে আর যত চিহ্ন আছে সব বাতিল, তার মানে এইটা মানে হচ্ছে এ। তার মানে হলো এ ভেক্টরের এই মোড চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে যে এর উপরে কোনো চিহ্ন টিহ্ন কিছুই নাই, তার মানে শুধু এর মান বোঝাচ্ছে। এইটা যদি 0 না হয়, অর্থাৎ নট ইকুয়াল টু 0, তবে এ ভেক্টরকে এই মান দিয়ে আমি যদি ভাগ করি তাহলে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরকে বলা হচ্ছে একক ভেক্টর। আমি ধরে নিলাম এর একক ভেক্টর হচ্ছে এ, এবং সেই কারণের জন্যই এটার মাথায় হ্যাট দিয়ে দেয়া হলো। আমরা বইতে যেভাবে ছবি পাই সেটা হচ্ছে এরকম যে 1, 2, 3, 4, 5। এখানে কি আছে? 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক। এই 5 এককের একটা ভেক্টর আছে। তাহলে 5 এককের একটা ভেক্টর আছে, আমি ধরে নিলাম যে এর এক এক খণ্ড হচ্ছে এ, এক এক খণ্ড হচ্ছে এ, তার 5টা একক আছে, তার মানে হলো এটা হলো
5 খণ্ড দেয়া আছে। এক এককের মান যদি এ হয় তাহলে 5 খণ্ডতে 5a, এটাকে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে a। এই এটাই হচ্ছে একক ভেক্টর। তাহলে যদিও এখন সৃজনশীলের সময় এই একক ভেক্টর কি এটার যদি সংজ্ঞা দিতে হয়, যেহেতু 1 নম্বরের নিচে কোনো নম্বর নাই, বর্তমানে 1-এর নিচে কোনো নম্বর নাই, অতএব যদি একক ভেক্টরের সংজ্ঞাটা কতে দেয়া থাকে তাহলে তুমি সেখানে উত্তরটা লিখবে যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। তাহলে তুমি কয়ের জন্য 1 নাম্বার পেয়ে যাবে, কারণ নাম্বার এখানে কম দেওয়ার কোনো পথ নাই। কিন্তু যদি খ নাম্বারে বলা হয় একক ভেক্টর বর্ণনা করো বা একক ভেক্টর ব্যাখ্যা করো, তাহলে কিন্তু এভাবে দিলে চলবে না, কারণ খতে নাম্বার আছে হলো 2, সেক্ষেত্রে তোমার নাম্বার কর্তনের সুযোগ রয়েছে। অতএব ক্ষয়ের জন্য তুমি এইভাবে উত্তরটা লিখবা, যদি কোনো ভেক্টরের মান 0 না হয় তবে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। সংজ্ঞাটা হয়ে গেল। এখন তুমি বলবা, এই যে এইভাবে বলবা যে ধরা যাক এ একটি ভেক্টর এবং এ ভেক্টর মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু এ নট ইকুয়াল টু 0 এবং এ ভেক্টর ডিভাইডেড বাই এ ইকুয়াল টু এ। এইটা হচ্ছে একটা একক ভেক্টর, এইটির মান হলো 1 এবং এর একটা দিক আছে। আবার তুমি এই ছবিতেও দিতে পারো যে এখানে এই খণ্ডের মান এ, এই খণ্ডের মান এ, এই খণ্ডের মান এ, এই খণ্ডের মান এ, মোট হলো 5, এর মান 5 দিয়ে ভাগ করলে পরে আমরা এখানে একটি একক ভেক্টর পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো, যদি কোনো ভেক্টরের মান যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? দেখো এখানে ভেক্টরের মান যদি 0 হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? যদি 0 হয়ে যায় তাহলে a ইন্টু 1/0 ইকুয়াল টু a ইন্টু 1/0 মান হচ্ছে অসীম বা ইনফিনিটি। তার মানে এটার মান হয়ে যায়, এটার মান হয়ে যাচ্ছে ইনফিনিটি বা অসীম। অতএব কোনো ভেক্টরের মান যদি 0 হয়, সেই ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে একক ভেক্টর না হয়ে সে অসীম ভেক্টর হয়ে যায়। অতএব একক ভেক্টর সম্পর্কিত যে বিবরণ সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমি আরও কিছু ভেক্টরের বিবরণ দিব। তার মধ্যে কিছু ভেক্টর আছে, যেমন বলা হয় স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, যে ভেক্টরকে স্থানান্তর করা যায়। তার মানে হচ্ছে এই একটা রেখা আছে, এখানে একটি ভেক্টর আছে, এই ভেক্টরকে যদি আমি এই এ বিন্দু থেকে এখানে বি বিন্দু আছে, এই বি বিন্দুতে স্থানান্তর করতে পারি, এই ভেক্টরটাকেই এই বিন্দুতে বা এই বিন্দুতে বা এই বিন্দুতে যে কোনো বিন্দুতে স্থানান্তর করতে পারি। অর্থাৎ ভেক্টরের পাদবিন্দু যদি ভেক্টরের দিক ঠিক রেখে মান ঠিক রেখে যদি স্থানান্তর করা যায় তবে ওই ভেক্টরকে বলা হয় হচ্ছে স্বাধীন ভেক্টর। আর যদি কোনো ভেক্টরের পাদবিন্দুকে স্থানান্তর করা না যায় তাহলে সেই ভেক্টরকে বলা হয় হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরের সংজ্ঞা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। একটা হচ্ছে স্বাধীন ভেক্টর, যে ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে তার পাদবিন্দুকে স্থানান্তর করা যায়, তাই সেই ভেক্টরকে বলা হয় হচ্ছে স্বাধীন ভেক্টর। আর যে ভেক্টরের পাদবিন্দুকে স্থানান্তর করা যায় না ওই ভেক্টরকে বলা হয় হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর বা অধীন ভেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সদৃশ ভেক্টর, যদি কোনো ভেক্টরের দিক একই দিকে থাকে কিন্তু মানের হেরফের হতে পারে, ছোট বড় হতে পারে। একটি ভেক্টর এই বরাবর দেয়া আছে, আরেকটি ভেক্টর ঠিক এর সমান্তরালে যাবে, এরকম অবস্থায় আছে, তাহলে এই দুটো ভেক্টর একই দিকে হওয়ার কারণে মানের হেরফের থাক, তাতে সমস্যা নেই, কিন্তু দিক একই দিক হবার কারণে এটা হচ্ছে সদৃশ ভেক্টর। এখন এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই আর একটা ভেক্টর, এই যে ভেক্টরগুলো আছে এখানে মানও ঠিক নাই, দিকও ঠিক নাই, মানও ঠিক নাই, দিকও ঠিক নাই। অতএব এই জাতীয় ভেক্টরকে বলা হয় হচ্ছে বিসদৃশ ভেক্টর।
এইটা হচ্ছে সদৃশ ভেক্টর, মান ঠিক নাই কিন্তু দিক ঠিক আছে, এটা সদৃশ ভেক্টর। কিন্তু এখানে মানও ঠিক নাই, দিকও ঠিক নাই, আবার মান ঠিক থাকলেও দিক ঠিক নাই, মান একই আছে কিন্তু দিক ঠিক নাই, দিক এলোমেলো, তাহলে এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। এখন সমান ভেক্টর, সমান ভেক্টরটা কি? যদি ভেক্টরের মান যেদিকে, দিকও সেদিক, মানও সমান, দিকও সমান। ভেক্টরের মান এবং দিক যদি সমান হয় তবে সেই ধরনের ভেক্টরকে বলা হয় হচ্ছে সমান ভেক্টর। মান এবং দিক একই রকম থাকতে হবে, মান সমান থাকতে হবে, দিক একই দিকে হতে হবে, তাহলে এটা হলো সমান ভেক্টর। সমান ভেক্টরকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারি। এখন বিসদৃশ ভেক্টর, মান অথবা দিক, এটা বিসদৃশ ভেক্টর আগেই বলেছি, অসমান ভেক্টর। মান সমান আছে, দিক সমান নাই, অথবা দিক সমান আছে, মান সমান নাই, তাহলে এটা হচ্ছে অসমান ভেক্টর। তার মানে হচ্ছে কি, মান হয়তো 5 একক কিন্তু দিক পূর্বমুখী, মান 5 একক কিন্তু দিক উত্তরমুখী বা পশ্চিমমুখী বা দক্ষিণমুখী, এটা হচ্ছে অসমান ভেক্টর। আবার দেখা যাচ্ছে মান 5 একক, দিক পশ্চিমমুখী, এইটার সাথে মান 3 একক, দিক পশ্চিমমুখী, এটাও কিন্তু অসমান ভেক্টর। অর্থাৎ মান অথবা দিকের কোনোটার যদি পরিবর্তন হয় তাহলে সেই ভেক্টরটা হচ্ছে অসমান ভেক্টর হবে। এখন ঋণাত্মক ভেক্টর দেখো, এখানে একই মান কিন্তু দিক পুরা উল্টা, মান সমান দিক উল্টা, তাহলে এইটা যদি হয় এ ভেক্টর তাহলে এটা হবে মাইনাস এ ভেক্টর। তার মানে কি হলো, মান সমান, দিক সম্পূর্ণ উল্টা দিক, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইগুলো নিয়ে আরও আলোচনা করব। আর একটা বিষয় আছে, আমরা যদি মান সমান মানের ভেক্টর আঁকতে চাই তাহলে আমরা ছবিতে যেভাবে ব্যবহার করব সেটা হচ্ছে ভেক্টরগুলোর একটার সঙ্গে আর একটার যে দৈর্ঘ্য কিন্তু আমাদের সমান করতে হবে। তার মানে হচ্ছে দেখো, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বের সাথে এখানে এই পর্যন্ত দূরত্ব একই দূরত্ব হলে পরে আমরা বুঝবো যে মান সমান। আর দিকের বিষয় তো আলাদা আছেই, এখানে দিক সমান বলতে সমান্তরাল হতে হবে এবং তার দিক একই দিকে হতে হবে। কিন্তু এখানে এরকম দেয়া আছে, আর একটা তুমি এরকম আঁকালে বা আর একটা এরকম আঁকালে, তাহলে এটা কি হলো, এটা কিন্তু সমান ভেক্টর হলো না। সমান ভেক্টর হলো না কেন? এটা কিন্তু মান সমান হয় নাই, মানে এটা কিন্তু দূরত্বের পার্থক্য আছে। আবার এইটা সমান হয় নাই কেন? কারণ দিকের পার্থক্য আছে। অতএব ছবি আঁকানোর সময় একটু বুঝে দেখে শুনে ছবিটা আঁকাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমান ভেক্টর বললাম, ঋণাত্মক ভেক্টর বললাম, এখন সমরেখ ভেক্টর। যদি একাধিক ভেক্টর একই রেখা দিয়ে গমন করে তবে তাকে বলা হয় হচ্ছে সমরেখ ভেক্টর। যেমন আমরা এই আমাদের রেল লাইনের উপর দিয়ে মানে ট্রেন যায়, এই রেল গাড়ি যায়, এই রেলগাড়িগুলো সবই একই রেলের উপর দিয়ে যায়, যদিও কোথায় কোথায় জংশনের জন্য একটু সাইড লাইনে যায়, কিন্তু আমরা মূল লাইনে যখন হিসাব করব তখন কিন্তু একই লাইন দিয়ে যাচ্ছে। অর্থাৎ একই লাইন থেকে পূব দিয়ে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে। তো এই যে একই লাইন দিয়ে একই রেখা দিয়ে কখনো পশ্চিমে কখনো পূবে ট্রেনগুলো যাচ্ছে, এই ট্রেনগুলোর বেগ হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর মানে কি, এটা যদি পূর্ব থেকে পশ্চিমে যায় তাহলেও যে রেখা দিয়ে যাচ্ছে, আবার পশ্চিম থেকে পূর্বে গেলেও সেই রেখা দিয়েই যাচ্ছে। অতএব এই ভেক্টর, এই ট্রেনের ভেক্টরটা হচ্ছে, ট্রেনের বেগ ভেক্টর হচ্ছে সমরেখ ভেক্টর। তার মানে হচ্ছে কি, যদি সকল ভেক্টর যদি একই দিক দিয়ে যায়, একই রেখা বরাবর যায়, তবে
ওই ভেক্টরকে বলা হয়েছে সমরেখ ভেক্টর। যদি সেটা একই দিকে যায় তাহলেও সমরেখ, আবার যদি মনে করো যে এখান থেকে এদিকে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, একটা রেখা বরাবর সে একই দিকেও যেতে পারে, বিপরীত দিকেও যেতে পারে, তাহলে এই ভেক্টরগুলোকে বলা হচ্ছে সমরেখ ভেক্টর। অর্থাৎ একই রেখায় যদি ভেক্টরগুলো থাকে তাহলে সেটা সমরেখ ভেক্টর। আবার একই তলে যদি ভেক্টরগুলো থাকে, তার দিক যেদিকই হোক না কেন, ওই তলের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে সেই ভেক্টরকে বলা হয় হচ্ছে সমতলীয় ভেক্টর। এখন সমতলীয় ভেক্টর কি? আমি এই বোর্ডে যতগুলো ভেক্টরের ছবি আঁকতে পারবো সবগুলো ভেক্টরই হবে হচ্ছে সমতলীয় ভেক্টর, যদি সঠিক নিয়ম কোণ এই সবগুলো যদি হিসাব ঠিক রেখে যদি ভেক্টরের ছবি আঁকাতে হয় তাহলে এগুলো সবই হবে সমতলীয় ভেক্টর। তার মানে হচ্ছে এ সবই কিন্তু এই যে বোর্ড, এই বোর্ডের তলে অবস্থান করছে। অতএব যদি যে সকল ভেক্টর একই তলের মধ্যে সীমাবদ্ধ থাকে তাদেরকে বলা হয় হচ্ছে সমতলীয় ভেক্টর। কিন্তু আমি কিন্তু এই বরাবরই কোনো ভেক্টর আঁকাতে পারবো না, আমি এ বরাবরই কোনো ভেক্টর আঁকাতে পারবো না, আবার এদিকে আসে কোনো ভেক্টরও কিন্তু আমি আঁকাতে পারবো না। অতএব যদি এই বোর্ডের উপরে লম্বভাবে কোনো ভেক্টর যদি আঁকানো হয় তাহলে কিন্তু এটা বোর্ডের অন্যান্য ভেক্টরগুলোর সাথে সমতলীয় ভেক্টর হবে না। যেমন আমরা অনেক সময় বোঝানোর স্বার্থে আমরা এ ধরনের ভেক্টর আঁকাই যে এখান থেকে এইটার 90 ডিগ্রি, আবার বলি এখান থেকে এটা 90 ডিগ্রি, বলি এখান থেকে এটা 90 ডিগ্রি, কিন্তু প্রকৃত পক্ষে কিন্তু এখানে 120 ডিগ্রি হয়ে গেছে, এখানে 120 ডিগ্রি হয়ে গেছে, এখানে 90 ডিগ্রি হয়েছে, কিন্তু এগুলো কিন্তু 120 ডিগ্রি হয়েছে। কারণ হচ্ছে এটা একই সমতলে আঁকানো যায় না বলে আমরা তো এইভাবে আঁকাতে পারবো না, সেই জন্য এই দিকে করে দেই। কিন্তু প্রকৃতপক্ষে এইটাকে আমরা যখন হিসাব করি তখন ধরে নেই যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কিন্তু প্রকৃতপক্ষে তুমি চাঁদা নিয়ে মেপে দেখো এটা হয়তো 120 ডিগ্রি হয়ে গেছে, এটা 120 ডিগ্রি হয়ে গেছে। অতএব সমতলীয় ভেক্টরের সংজ্ঞা কি? আবার বলি, যে সকল ভেক্টর একই তলে অবস্থান করে তাকে বলা হয় হচ্ছে সমতলীয় ভেক্টর। এখন সঠিক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য হয় না তাকে বলা হয় সঠিক ভেক্টর, আর যে ভেক্টরের মান শূন্য হয় তাকে বলা হয় নাল ভেক্টর। নাল ভেক্টরও একটি ভেক্টর, কিন্তু সেই ভেক্টরের মান হবে শূন্য, অর্থাৎ দিকটা বজায় থাকবে কিন্তু মান হবে শূন্য। এইটা হচ্ছে একটা বেঠিক ভেক্টর, কিন্তু সঠিক নয়। মনে করো একটা গাড়ি একটা স্টেশনে চুপ করে আছে, থেমে আছে, তাহলে এই থামা অবস্থায় তার বেগটা শূন্য, কিন্তু দিক কিন্তু আছেই। অতএব এটা হচ্ছে নাল ভেক্টর। আবার একক ভেক্টর আগেই বলেছি, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, আমরা মূল বিন্দু ধরে নিতে পারি, কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে যে ভেক্টর ব্যবহার করা হয় সেই ভেক্টরকে বলা হয় হচ্ছে অবস্থান ভেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক ভেক্টর যেমন খ নাম্বারে আসতে পারে, তেমনি অবস্থান ভেক্টরে কিন্তু ক্ষয়ের বিবরণে আসতে পারে, এবং ক্ষয়ের বিবরণে এই অবস্থান ভেক্টর আসলে ওই প্রথমে সংজ্ঞা দিয়ে তারপরে তার কিন্তু ব্যাখ্যা দিতে হবে। তার মানে কি, অবস্থান ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের সাহায্যে কোনো প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, অথবা বলতে পারি কোনো বিন্দুর সাপেক্ষে যে ভেক্টরের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায় বা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, সেই ভেক্টরকে বলা হয় হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরকে পজিশন ভেক্টর বলা হয়। এই পজিশন ভেক্টরকে অনেক সময় রেডিয়াস ভেক্টরে বলা হয়, বিশেষ করে যখন বৃত্তের অবস্থা চিন্তা করা হয় তখন রেডিয়াস ভেক্টরে বলা হয়। এই রেডিয়াস ভেক্টরের কারণে এর মান হলো আর দিয়ে প্রকাশ করা হয়। এখন অবস্থান ভেক্টরের ব্যাখ্যায় আমি খুব বেশি যাব না, কারণ হচ্ছে যে যেহেতু তোমাদের
প্রশ্নটাই পরে হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রশ্নের যে নিয়ম সেটা হচ্ছে হয় সংজ্ঞা পড়বে, নয় অল্প একটু ব্যাখ্যা পড়বে, বৃহৎ কোনো প্রশ্নের ব্যাখ্যা নাই, আর গ আর ঘতে শুধু অঙ্ক পড়বে। অতএব প্রশ্নে যে ধরনের প্রশ্ন, সৃজনশীলে যে ধরনের প্রশ্ন হয়, পড়ানোর ধরনটা আমার ঠিক সেভাবেই হবে। তাহলে অবস্থান ভেক্টরটা দেখাই। যখন একমাত্রিক ক্ষেত্র হয়, আমি যখন এই একটা বিন্দু শুধু এক রেখা বরাবর আমি যদি কোনো ভেক্টর চিহ্নিত করি, তাহলে অবস্থান ভেক্টর ইকুয়াল টু আই এক্স, এখানে আইটা হচ্ছে একক ভেক্টর। আবার যখন দ্বিমাত্রিক ক্ষেত্র হয়, এদিক এদিক হয়, এখানে যখন কোনো বস্তুর অবস্থান বোঝানো হয়, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি যখন এইটা আর এইটার তুলনা করি, এই স্থানাঙ্কটা আমি যখন দেখাতে চাই, তখন এর পজিশন যদি এরকম হয়, এটা পি বিন্দু, এর পজিশন হচ্ছে এক্স এবং ওয়াই, তার মানে এদিকে এক্স অংশ, এদিকে ওয়াই অংশ, তখন আমার এটার অবস্থা হবে জে ওয়াই এরকম। কিন্তু যদি এটা ত্রিমাত্রিক ক্ষেত্র হয়, যখন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই থাকবে, তখন অবস্থান ভেক্টরের মান হবে, অবস্থান ভেক্টরটা হবে হচ্ছে এরকম, যে এটা হবে কে ভেক্টর আর এটা হবে জেড। আর এর মান নির্ণয় করতে গেলে পরে আমরা পাবো হচ্ছে √x² + y² + z²। তার মানে অবস্থান ভেক্টর হচ্ছে এরকম। তার মানে আমি যদি খতে আমার অবস্থান ভেক্টর ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি সেক্ষেত্রে কি বলবো, যে ভেক্টরের সাহায্যে মূল বিন্দু থেকে অথবা প্রসঙ্গ বিন্দু থেকে অথবা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো বিন্দুর বা বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, সেই ভেক্টরকে বলা হয় হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। একমাত্রিক ক্ষেত্রে পজিশন ভেক্টর আর ইকুয়াল টু আই এক্স, দ্বিমাত্রিক ক্ষেত্রে পজিশন ভেক্টর আর ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই, ত্রিমাত্রিক ক্ষেত্রে পজিশন ভেক্টর আর ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, আর এর মান হচ্ছে √x² + y² + z²। অবস্থান ভেক্টর। এখন সরণ ভেক্টর। সরণ ভেক্টরের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সরণ ভেক্টর ব্যাখ্যা করতে হলে আমাদের অবস্থান ভেক্টরটা লাগবে। আজকে ভেক্টরের সংজ্ঞা দিয়েই আজকে লেসন শেষ করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন দেখো, এখানে একটা বস্তু ছিল এই জায়গায়, এইটার অবস্থান ছিল x1 আর হচ্ছে এটার স্থানাঙ্ক x1 আর y1। এই বস্তুটা পরবর্তীতে এখান থেকে এখানে আসলো, এটার অবস্থান ভেক্টর তাহলে আমি দেব হচ্ছে r1 আর এটা হচ্ছে r2, আর এইটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে দেখো, এইটার সরণ ভেক্টর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তার মানে আদিতে ছিল এখানে, শেষে গেল এখানে, তাহলে আদিতে অবস্থান ছিল এইখানে, শেষ অবস্থান হচ্ছে এখানে। প্রকৃতপক্ষে তার সরণটা কতটুকু ঘটছে, সরণ হচ্ছে আর ইকুয়াল টু, এটাও ভেক্টর, এটা এই শেষ যে অবস্থান ভেক্টর মাইনাস আদি অবস্থান ভেক্টর, এই দুটোর যদি বিয়োগ করা যায়, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের সরণ ভেক্টর। এখন ডেল আর, এইটা হচ্ছে ডেল আরটা মানে কি, এটা ডিফারেন্স বা পার্থক্য বোঝানোর জন্যে। r2 এর মান কত, i x2 প্লাস জে y2, এটা হচ্ছে r2 এর মান, মাইনাস r1 এর মান i x1 প্লাস জে y1। তাহলে এখন দেখো, i যদি আমি কমন নেই, তাহলে এখানে পাচ্ছি x2 মাইনাস x1 প্লাস জে যদি এখানে কমন নেই, তাহলে এখানে আছে হলো y2 মাইনাস y1। তাহলে এখন দেখো, আমরা এখানে লিখতে পারি, এই যে পার্থক্যটাকে আমরা লিখতে পারি ডেল এক্স, আবার এখানকার যে পার্থক্য আছে এটাকে আমরা লিখতে পারি ডেল ওয়াই। তার মানে ডেল আর ইকুয়াল টু আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই। এটা যদি আমরা ত্রিমাত্রিক ক্ষেত্রের জন্য দেখাতে চাই, তাহলে এর শেষে
আমরা এখান থেকে কে Z2 মাইনাস Z1, তার মানে এর পিছনে লিখতে পারতাম কে ডেল জেড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা যেটা বুঝালাম এটা হচ্ছে সরণ ভেক্টর। এই সরণ ভেক্টরেরও আমরা খ নাম্বারে পেতে পারি। সেটা কেমন? যদি খ নাম্বারে যদি আমরা সরণ ভেক্টর পাই, তাহলে সরণ ভেক্টরের আমরা সংজ্ঞাটা কি দেব? কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পার্থক্যকে সরণ ভেক্টর বলা হয়। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। আচ্ছা, এখন সরণ ভেক্টরের আমার সংজ্ঞা দেব কি? যে এরকম একটা ছবি আঁকাবো, এখানে হচ্ছে এক্স, এখানে হলো ওয়াই, তাহলে আদি সরণ ভেক্টর হচ্ছে R1, যার পজিশন হচ্ছে x1 y1, আর শেষ সরণ ভেক্টর হচ্ছে R2, যার পজিশন হচ্ছে মানে যে ক্ষেত্রে বিন্দুর অবস্থান হচ্ছে x2 এবং y2। আর এই দুটোর যে পার্থক্য, সেই পার্থক্য R2 ইকুয়াল টু শেষ সরণ ভেক্টর মাইনাস আদি সরণ ভেক্টর। এখন এর যে আমরা যে সরণ ভেক্টরগুলো আছে, R2 সরণ ভেক্টরের জন্য আমরা এই মানটা নিয়ে নিলাম, অর্থাৎ ix2 প্লাস জে y2 মাইনাস R1 এর যে মানটা হয় সেটা আমরা লিখে নিলাম xi1 প্লাস জে y1। এখন এই দুটোকে যদি আমরা i কমন নিয়ে নেই, তাহলে x2 এবং x1 এর বিয়োগফল, আর জে কমন নিয়ে নিলে পরে y2 এবং y1 এর বিয়োগফল। এখন এখানে x2 মাইনাস x1 হচ্ছে ডেল x, আর y2 মাইনাস y1 হচ্ছে ডেল y। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করলাম বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে। তো আগামীতে আমরা ভেক্টরের বিভিন্ন ধরনের যোগ নিয়ে আলোচনা করব বা বিয়োগ নিয়ে আলোচনা করব। পরবর্তীতে ভেক্টরের গুণ এবং ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করব। দুই ধরনের গুণ আছে, স্কেলার গুণন এবং ভেক্টর গুণন। সেই দুইটা আলোচনা করেই যথাসম্ভব চলে যাব বিভিন্ন ধরনের অঙ্ক আছে সেই অঙ্কগুলোর দিকে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে যে আমাদের পদার্থবিজ্ঞানের দেখা যায় যে 5 সেট প্রশ্ন থাকে। আমাদের বইতে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে 8 সেট প্রশ্ন হয়। 8 সেট প্রশ্নের মধ্যে থেকে 5 সেট প্রশ্নের উত্তর দিতে হয়। এই 5 সেট প্রশ্নের উত্তরের মধ্যে ক নাম্বারে সরাসরি কিছু সংজ্ঞা দেয়া থাকে, খ নাম্বারে হচ্ছে কিছু ব্যাখ্যা দেয়া থাকে, গ আর ঘতে অঙ্ক দেয়া থাকে। এই জন্যে আমরা অঙ্কের দিকে বেশি জোর দেব, বড় ধরনের কোনো প্রমাণের দিকে আমরা যাব না, আমরা সেগুলোকে অ্যাভয়েড করব। কারণ বর্তমানে সিলেবাস অনুযায়ী সেগুলো আর দেখা হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যে লেসনটা দিচ্ছি অনলাইনের মাধ্যমে, আমি দীর্ঘদিন এই বিষয়ে শিক্ষকতার সঙ্গে সংযুক্ত না, যদিও এক সময় আমি প্রায় 3.5 বছর মতো এই বিষয়ে শিক্ষকতা করেছি। তো এখন আমি আবার নতুন করে তোমাদের জন্য উপস্থিত হয়েছি। তো তোমরা এটাকে অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে উজ্জীবিত করবে, সেই আশাবাদ ব্যক্ত করে। এবং তোমরা সবাই সুস্থ থাকবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। শারীরিক এবং মানসিক দিক দিয়ে সুস্থ থাকার জন্য যা যা করার প্রয়োজন সেইগুলো করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের লেসন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।